শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি সাহেব। আর সাহেবী বার্তার 11তম পর্বে, অর্থাৎ 11তম সপ্তাহে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। প্রত্যেক সপ্তাহে তোমরা যেরকম ভাবে আমার সাথে থাকো, মানে সাহেবী বার্তাকে যেরকম ভাবে সাপোর্ট করো, তাতে সত্যি টিম সাহেবিয়ানা আপ্লুত। আর আজকে প্রত্যেক সপ্তাহের মতো এক নতুন অতিথিকে নিয়ে আমি হাজির। আর আজকের অতিথি রিক মিত্র। তো রিক মিত্রের ব্যাপারে আমি একটা ছোট ইন্ট্রোডাকশন দিই। কি ইন্ট্রোডাকশন দিই? আসলে যতটুকুই বলা হবে ততটুকু খুব কম, খুবই কম। কারণ তিনি আমার যতটা কাছের, ততটাই তোমাদেরও কাছের। তো সময় নষ্ট না করে ডেকে নেওয়া যাক রিকদাকে। হ্যালো রিকদা, শুভ সন্ধ্যা। হাই, শুভ সন্ধ্যা ভাই। কেমন আছো? এই চলে যাচ্ছে, যা সিচুয়েশনের মধ্যে সবাই যাচ্ছে। ঠিক তাই। বাড়িতে কারণ বসে কাজ লকডাউনে চলে যাচ্ছে। সবথেকে ক্ষতিগ্রস্ত হয়তো আমরা মিউজিশিয়ানরা। একদম, একদম, নো ডাউট। ঠিক তাই। যাই হোক, কোনো সন্দেহ তোমার নেই। এই বিজি শিডিউল থেকে আমাদের যে আরে না, ঠিক টাইম আছে, বিজি বলতে বার এমন করে না, না, না। দিয়েছো। ওকে, এটা ফর্মালিটি, এটা বলতে হয়। যাই হোক। বুঝতে পেরেছি। ওকে ওকে ওকে। যাক, আসলে আমি আমার দর্শক বন্ধুদের কে আমি জানাতে চাই যে রিকদার সাথে আমার পরিচিতি আহ, প্রায় 7-8 বছর আগে, যখন আমি প্রথম প্রথম কলেজে ভর্তি হব অথবা এইচএস এক্সাম দেব সেই বছরে রিকদার সাথে আমার দেখা হয়েছিল প্রবাবলি কালীবাড়ি সাথে রিক্তা এসেছিল। তো সেখান থেকে আমাদের পরিচিতি এবং পরবর্তীকালে আরো পরিচিতি, মানে এই রিলেশনশিপ আরো দৃঢ় হয়েছে। এবং আর আজকের সাহেবী বার্তায় তার কিছু প্রতিফলন আমি হয়তো দেখাতে পারবো, অথবা একটা সুন্দর সন্ধ্যা আমরা কাটাতে পারবো, এই আশা রাখি। রিকদার কাছে আমি প্রথম অফিসিয়াল প্রশ্নে যাব, সেটা হলো যে কেমন ভাবে শুরু হলো তোমার এই মিউজিক্যাল জার্নি? আর এত প্রফেশন থাকতে মিউজিককেই কেন প্রফেশন তুমি বাঁচলে? হ্যাঁ, খুব ভালো কোশ্চেন। কিভাবে শুরু হলো ফার্স্ট, এটা আমি বলি। আহ, যখন মাধ্যমিক পাশ করলাম, মাধ্যমিক পাশ করার পরে 11-12 একটু গা ছাড়া ভাব। তো তখন স্কুলেই একটা ব্যান্ড ফরম্যাট হয় আর কি। তো তখন আমি ড্রামস কি জিনিস বা ড্রামস ওকে। কিভাবে বাজায় সেগুলো বুঝতাম না। তো দেখলাম যে সবাই রিহার্সেল টিহার্সেল করছে, আর আমি প্রতিদিন মানে নিয়মিত ওদের রিহার্সেলের দর্শক ছিলাম। রিহার্সেলের দর্শক যেহেতু আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওটা তৈরি হয়। তো রিহার্সেলে যেতাম, রিহার্সেলে গিয়ে বসতাম, বেশ ভালো লাগতো। আর তখন যে গানগুলো ওরা রিহার্সেল করতো, সেই গানগুলো তো মানে প্রচন্ড জনপ্রিয় গান। মানে সেই সময়কার 2008-9-এর ফসিলস ক্যাক্টাসের যে গানগুলো, বুঝতে পারছিস, মানে ওগুলো ঠিক। সারাক্ষণ MP3 আমাদের কানে চলতো আর কি, আইপডে। হুম তো হুম। সেই গানগুলো রিহার্সেল হচ্ছে, তো আলাদা রকম টেস্ট। বসে থাকতাম। এই করতে করতে আমার হঠাৎ করে ড্রামসের প্রতি একটা আকর্ষণ আসে। ড্রামসের প্রতি ওকে। আকর্ষণ আসার কারণ হচ্ছে ওই ছোট থেকে আমার বেঞ্চ টেবিল এগুলো বাজানোর অভ্যাস। মানে ওই বেঞ্চ বাজানোর জন্য আমি স্কুলে ফেমাস ছিলাম। তো আমি বুঝতে পারছি যে যে ছেলেটা বাজাচ্ছিল অনেক অনেক জুনিয়র আমার থেকে। ছেলেটা তখন ক্লাস 8-এ পড়তো, আমরা যখন 11-এ পড়ি। তো ড্রামস বাজাচ্ছিল, তাই বুঝতে পারছি যে ওই গানটার ও ভুল বাজাচ্ছে। আর আমি অনেকক্ষণ ধরে মানে হাতে কাউন্ট দিচ্ছি, কারণ গানগুলো এত শোনা, গানগুলো পুরো হুম হুম। মুখস্থ ছিল আমাদের। আমরা ওইভাবেই আর কি হাতে কাউন্ট করছি। তারপর গিটার চেয়েছিল, তাকে বললাম ভাই আমি একবার ট্রাই করবো। বললো ভাই এটা বেঞ্চ না, এটা টেবিল না, এটা ড্রামস। আমি বললাম একবার দেখি না, তোদের রিহার্সাল হয়ে গেলাম, একবার ট্রাই করবো। বলছে ঠিক আছে বলিস। তো তারপরে ওদের রিহার্সাল হয়ে যাওয়ার পর আমি ড্রামসটা নিয়ে বসলাম। তো বসার পর ভাই বিশ্বাস কর, পা আর হাত আমি কিছুতেই এক করতে পারছি না। মানে বেঞ্চ বাজানো একরকম, আর হাত পায়ে সিনক্রোনাইজেশন করাটা একরকম। তো আমি বললাম ভাই ঠিক তাই। সত্যি এটা বেঞ্চ না, এটা ড্রামস। কিন্তু ওই চিন্তাটা আমার মাথায় ঢুকে গেছিল যে আমি পারবো না কেন বাজাতে। তো আমি বাড়িতে গিয়ে আমার ওই বন্ধুটার কাছে প্যাডেলটা, আমি বিকালবেলা ওদের রিহার্সাল হয়ে গেলে প্যাডেলটা নিয়ে চলে এলাম। নিয়ে গিয়ে বাড়িতে যে ওই আগেকার দিনে যে আলমারিগুলো হয় না গোদরেজের, হুম হুম হুম। ওই আলমারি দেখি পায়াগুলো
এরকম খুব স্ট্রং একটা প্লেট দিয়ে তৈরি হয়, মেটাল শিট দিয়ে। ঠিক তাই, ঠিক তাই। ওই পায়াতে আমি প্যাডেলটা সেট করতাম। প্যাডেলটা সেট করে টুলের উপরে একটা বালিশ নিতাম। আর তখন তো স্টিক পাওয়া যায় না, আমি যেখানে থাকতাম সেখানে কোনো মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকান ছিল না। তো স্টিকটা হুম, বানাবো কি হুম। করে, লাটাই থেকে দুখানা স্টিক খুলে লাঠি খুলে নিয়েছিলাম, লাটাই দুটো লাটাই দুটো লাঠি খুলে নিয়েছিলাম। ওটা আমার স্টিক ছিল, ফার্স্ট স্টিক। ওটা দিয়ে ওই প্যাডেলটা স্নেয়ারটা আমি মানে ওই বালিশটাকে স্নেয়ার বানিয়ে ওটা প্র্যাকটিস করতাম। কি জন্য, যে পা আর হাত কি করে আমি অ্যাডজাস্ট করবো। তো এই করতে করতে বেশ কিছুদিন পর আমি দেখলাম যে মজা পাচ্ছি বাজে। আর তখন তো ইউটিউব ইউটিউব এত কিছু ছিল না, মানে হয়তো ঠিক ইউটিউব তাই, ঠিক তাই। জানতাম বা বুঝতাম না এগুলো। ইউটিউব ছিল কিন্তু আর আমাদের কাছে প্রচলন ছিল না সেটা। ছিল না, হ্যাঁ। আর তখন নেটও তো এত ভালো না, তখন 2G নেট। হুম, হুম, হুম। ঠিক হ্যাঁ। তাই। তো সেইভাবে ইউটিউবের সঙ্গে আমরা পরিচিত নই। আর সারাদিন VH1 খুলে রাখতাম যে কখন একটু ড্রামারকে দেখাবে কিভাবে বাজাচ্ছে দেখবো বলে। তো এইভাবে এইভাবে আমার প্রথম মিউজিকে আসা। আর ভালো লাগার কারণ হচ্ছে আমার ড্রামসটাকে একটুখানি অন্য টাইপের মনে হচ্ছিল। দেখ, ড্রামস এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে তুই রিদিমের সঙ্গে সঙ্গে চাইলে মেলোডিটাকেও ধরতে পারিস, এক্স্যাক্টলি। তাই তো? তুই যদি চাস ওটাকে একটু পারকেসিভ ভাবে মানে পারকেসিভ ভাবে বাজাবি, সেটাও বাজাতে পারিস। ড্রামসটা আমার কাছে একটু স্টাইলিশ লেগেছিল। আর মনে হয়েছিল যে না, ব্যাপারটা একটু ড্রামস ব্যাপারটা একটু অন্যরকম। ঠিক, ঠিক। তারপরে বলতে পারি, সত্যি কথা বলতে ড্রামসের একটা শো আছে, মানে এতগুলো জিনিস সাজিয়ে নিয়ে ওটা একটা অন্যরকম ব্যাপার। তুই নিজেও ড্রামস বাজাতে জানিস, হুম। ফিলিংসটা আলাদা ড্রামসের। ঠিক তাই, ঠিক তাই। এই হচ্ছে আমার মিউজিকে আসা। আর কারণ তো বললাম। বাহ! এই এই স্টোরিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আর আমার আমি বেশ একটা ইন্সপিরেশন পেলাম। কারণ সবথেকে বড় কথা, তোমার সাথে যখন আমি ১ম দেখা হয়েছিল আরকি, তখন আমি নিজেও খুব একটা ভালো ড্রামস বাজাতে পারতাম না। আমার মনে আছে তুমি বলেছিলে, "ভাই এভাবে ড্রামসটা বাজে না।" ঠিক, ঠিক। পরবর্তীকালে আস্তে, আস্তে সময়ের ফেরে দুজনেই কিছু শিখেছি। তুমিও একদম। স্বাভাবিকভাবে তুমি আজকের জায়গায় দাঁড়িয়ে, আমি আজকের জায়গায় দাঁড়িয়ে। যাই হোক, আম সত্যি বলতে আমরা আজকের দিনে আহ, আচ্ছা, তার আগে আমি একটা ছোট কমেন্ট পড়তে চাই। সোমনাথ দে লিখেছেন, গুড ইভিনিং। হ্যাঁ, সোমনাথ দা, গুড ইভিনিং। আমি আরো বন্ধুদের আহ, অনুরোধ করব, যারা দেখছো, প্লিজ তোমরা জানাতে পারো তোমাদের কোনো যদি বক্তব্য থাকে বা কোনো যদি জিজ্ঞাস্য থাকে। ওকে, আমি আমার কথায় ফিরে যাই যে আপাততভাবে আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রতিবেশী হলেও আমাদের প্রায় 6 মাস দেখা হচ্ছে না। না, কিন্তু আমি যতদূর জানি তুমি প্রথম থেকে শ্যামনগরে থাকতে না। না, না, আহ, তুমি আগে বগুড়ায় থাকতে। তো এই বাড়ি পরিবর্তনের কারণটা কি মিউজিক? একদমই মিউজিক। দেখ, দুটো কারণ, একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ। ওকে। ব্যাপারটা হচ্ছে, আমি প্রথম বলবো মিউজিকটা। তার কারণ হচ্ছে আমার রাত বিরাতে বাড়ি ফেরাটা প্রবলেম হতো। আমি বগুড়ায় থাকতাম, বগুড়ার ট্রেনের কমিউনিকেশনটা প্রচণ্ড খারাপ, মানে 1-1.5-2 ঘন্টা ঠিক পর তাই। পর ট্রেন। তো আমি যদি কোনোভাবে রাত 10টা 10-এর ট্রেনটা মিস করতাম, আমার আর বাড়ি যাওয়ার কোনো অপশন থাকতো না। তো সেখানে বাবা মা দুজনেরই শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না। আর বগুড়ায় খুব একটা ভালো ডাক্তার বা হসপিটাল নার্সিংহোম নেই। তো সেই জন্য আমার একটু টেনশনই থাকতে হতো যে আমি বাড়ির বাইরে রাত কাটাচ্ছি, ওদিকে আমার বাবা মা অসুস্থ, বাবা মা বাড়িতে একা রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে আমার মনে হলো যে না, আমাকে একটু এদিকে আসতে হবে। তা না হলে আমি মানে না তো টেনশন ফ্রি ভাবে মিউজিকটা করতে পারবো, না তো বাবা মার হট করে কিছু হলে আমি তাড়াতাড়ি ওদেরকে কোনো হসপিটাল বা নার্সিং হোমে শিফট করতে পারবো। তো কোনো অপশন ছিল না। সেই জন্য আমি দেখলাম যে এদিকটাই চলে আসা মানে আমার অনেকটা সেফ, মানে আমি মিউজিকটাও আমার মতো করে করতে পারবো, যখন তখন আমি বাড়ি চলে আসতে পারি। আহ, প্রয়োজনে কাছাকাছি থাকছি। আর যেহেতু আমার পুরোটাই মানে প্রথম থেকে 2011-র প্রথম থেকেই আমার পুরো নৈহাটিতেই আমার সবকিছু, মানে কলেজ হুম, বল, হুম। ওই বগুড়ার সেই ব্যান্ড যেটার কি কথা বললাম, সেটার পরেও আমার ফার্স্ট ব্যান্ড নৈহাটিতেই। তো আচ্ছা। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার। আমি যখন নৈহাটিতে ব্যান্ডে ছিলাম, তখন মানে তখন নৈহাটিতে মনে হয় ওই একটা ব্যান্ড কি আর একটা ব্যান্ড হয়তো ছিল, মানে তখন নৈহাটিতে ব্যান্ডও ছিল না, অনেক পুরনো পাপি।
তো ওই জন্য দেখলাম যে না, আমি এইদিকে চলে আসাটা বেটার, ওই জন্যই মুভ করে গেছে, বুঝলি তো। বেশ। বাড়ি পরিবর্তনের সাথে সাথে আমার একটা মানে এইরকম পরিবর্তনের একটা প্রশ্ন আমার মাথায় এলো হুম। যে রিকদা, যতদূর আমি জানি রিক নামটা তোমার ফর্মাল নেম নয়। ফর্মাল নেমটা কি তুমি বন্ধুদের জানাবে নাকি আমি জানাবো? তুই বল না, তুই খুব ভালো হোস্ট করছিস, বলে দে তুই। ওকে, আমি যতদূর জানি তোমার নাম দেবব্রত মিত্র। তো একদম। দেবব্রত থেকে রিক নামটা কি শুধুমাত্র পাবলিসিটির জন্য নাকি অন্য কোনো কারণ আছে? না, ব্যাপারটা হচ্ছে দেখ, আমার ডাকনাম নেই তা বলবো না, ডাকনাম আমার অনেক আছে, কিন্তু আচ্ছা। সাধারণত বাড়িতে যে ডাকনামগুলো ডেকে থাকে আমি শিওর সেটা তোকেও ডাকে, বাবু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাবু কিন্তু কমন ডাকনাম। তো হুম, এই হুম। কমন ডাকনামটা ঠিক বাইরে ইউজ হয় না, এটা বাবা মার জন্য বা বাড়ির লোকজনের জন্য, ঠিক আছে। তা তাছাড়া আমার ঠিক এমনি আছে। কোনো সেরকম ডাকনাম ছিল না যেটাতে কেউ ডাকবে, আর যেটা ছিল সেটা আমি আচ্ছা। এখানে বলতে পারছি না, মানে খুবই বাজে, খুবই বাজে ছিল। হুম। তো সেই জন্য এই নামটা বলতে পারিস আমার, মানে নিজেকে নিজে দেওয়া, মানে একটা আচ্ছা, আচ্ছা। ডাকনাম হিসাবে ইউজ করা যায়, এটাই আর কিছু না। বেশ, বেশ। দেবব্রত নাম অনেকে উচ্চারণ করতে পারে না, স্পেলিং লিখতে পারে না ঠিক করে, হতেই পারে, মানে কি অবস্থা? নামটা অনেক বড় না, শুনতে ভুল হতে পারে, হ্যাঁ হতেই পারে। তো ওই জন্য দেখলাম যে একটা ছোট নাম, 4 অক্ষরের মধ্যে রিক, 4 অক্ষর অনেক কিছু হয় কিন্তু না, রিক। একদম, একদম। না, এই জিনিসটা বেশ ভালো। মানে আমি প্রথমত তোমায় আমি রিক বলে, আমি টিএফডি তে আমি প্রথম জানলাম যে তোমার নাম রিক। তার আগে আমি অন্য কিছু জানতাম। তো ম্যাক আমি জানতি। আহ, হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক, ঠিক। তো আমি ভাবলাম যে তোমার নাম রিক কবে থেকে হলো। তো যাই হোক, এটা নাম তো নামই হয়, আর তার থেকে বড় কথা ম্যাক এটা নামের কিন্তু, শেক্সপিয়ারের কথা, হ্যাঁ, যে হোয়াটস ইন এ নেম। নাম, এই ম্যাক নামটা কিন্তু আর একটা হিস্ট্রি আছে, ম্যাক নামের একটা হিস্ট্রি ওকে, হচ্ছে ওকে। ভাই। ম্যাক নামটাও আমার পাওয়া নাম, মানে ম্যাকটা আমি পেয়েছিলাম ব্যান্ডেজ আছে একজন ফাদারের কাছ থেকে। আচ্ছা, আচ্ছা। তো হ্যাঁ, আমি এক সময় আমার মনে হয়েছিল যে আমি ধর্ম পরিবর্তন করে নেবো, আমার হুম, হুম। খ্রিস্টান ধর্মটাকে খুব ভালো লাগে। তো আমি ভেবেছিলাম যে আমি ধর্ম পরিবর্তন করে নেবো। তো আমি ব্যান্ডেল চার্চে যাই 25শে ডিসেম্বরে, কোনো এক 25শে ডিসেম্বর যাই, গিয়ে ওখানে যে ফাদাররা ছিলেন তাদের সঙ্গে আমি কথাবার্তা বলি, তো তা অ্যালাউ করে না, বলে যে এর জন্য গার্জেনের উপস্থিতি প্রয়োজন, গার্জেনের স্বাক্ষর প্রয়োজন, এগুলো না হলে আমি পারবো না। তো আমি তো বাড়ি থেকে তো দেবে না কখনোই। তো আমি তখন ছোট ছিলাম, মানে ওই ক্লাস 10-11ই হবে। আচ্ছা, তখন আচ্ছা। উনি আমাকে ওনার ওনার নামের মিডিলের যে নেমটা, সেই নেমটা আমাকে উনি দেন। ওনার নাম ছিলেন কি ম্যাক ডিসুজা, এরকম সামথিং কিছু একটা। তো ওকে। ওনার নামের মিডিল পার্টটা আমাকে উনি দেন, বুঝতে পারছি। এই হচ্ছে ম্যাক নামের ফান্ডা। क्या बात। क्या बात। ওকে, ম্যাকদা, আমি আচ্ছা তোমার রিক থেকে আমি ম্যাকদা বলেই জানি, যেহেতু আমি একদম। এই নামটা অনেক দিন ধরে জেনে এসেছি, সেই নামেই আমি ডাকতে চাই এবং আমার বন্ধুদেরও একটু আলাপ করে দিতে চাই এই নামের সাথে। যাই হোক ম্যাকদা, আমার পরবর্তী প্রশ্ন যেটা সেটা হচ্ছে তুমি ড্রামস ও পারকাশন ইনস্ট্রুমেন্ট দুটোই প্লে করো একই সাথে, একই মানে মানে একই তেভারে। তো এই দুখানা ইনস্ট্রুমেন্টের মধ্যে তোমার ডিফারেন্স কি মনে হয়? খুব ভালো কোশ্চেন এটা, এটা খুব ভালো কোশ্চেন। আমি জানি না আমি তোকে কতটা বোঝাতে পারবো, মানে যদি কোনো ড্রামার বা কোনো মিউজিশিয়ান, মানে ড্রামার বা পারকাশনিস্ট দেখে, তো যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটাকে একটু যেন রেকটিফাই করে দিলে বেটার হয়। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, ড্রামস আর পারকাশন দুটো জিনিসের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা, সেটা আমি তোকে এইভাবে ক্লিয়ারলি বোঝাতে পারবো না, কারণ আমি তোকে বলতেই পারি একজন ড্রামার কিন্তু অবশ্যই একজন পারকাশনিস্ট, ওকে। মানতেই হবে এটা। কিন্তু একটা পারকাশনিস্ট যে ড্রামার হবে তার কোনো মানে নেই, নাই হতে পারে। কিন্তু একজন ড্রামারকে পারকাশনিস্ট হতে হবে, কারণ ড্রামসটা আমরা যখন ইউজ করি তখন আমরা শুধুমাত্র একটা গ্রুভই বাজাই না, একটা ওয়েস্টার্ন গ্রুভই বাজাই না, সেটাকে আমরা তার সঙ্গেও আমরা কিছু পারকেসিভ স্টাইল অ্যাড করতেই পারি, যেমন হাই হ্যাটস নিয়ে খেলা, যেগুলো হুম, করে হুম। থাকে সবাই, পারকেসিভ ভাবে আমরা ইউজ করতে পারি। তার মানে বেসিক ওয়ানটা কি দাঁড়ায়,
যে প্রতিটা ড্রামারই পারকাশনিস্ট, কিন্তু প্রতিটা পারকাশনিস্ট ড্রামার নয়। ছোটবেলার কথা মনে পড়ছে তো, ক্লাস হ্যাঁ, টেনের কথা। অঙ্কের। হ্যাঁ, অঙ্ক আছে, ফিজিক্সে ছিল, যাই হোক। ঠিক, ঠিক। তো এটা হচ্ছে মেইন ব্যাপার। এইবার বুঝতে হবে যে ড্রামস আর পারকাশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়। আমরা ড্রামসে ইউজ করে থাকি কিক, স্নেয়ার, তিনটে টম, হাই হ্যাটস, সিম্বল, এই হুম, আমাদের ইউজ হয়। তার মানে একটা বাধা ধরা জিনিস, একটা বাধা ধরা টোন, তার বাইরে যাচ্ছি না আমরা, ক্লিয়ার? কিন্তু পারকাশনে আমরা ভ্যারাইটি অফ ইনস্ট্রুমেন্ট ইউজ করি। কঙ্গা থেকে শুরু করে কঙ্গা ইউজ করি আমরা, ডুবকি ইউজ করি আমরা, ডারবুকা ইউজ করি আমরা, কাহন ইউজ করছি, প্রচুর ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি। তার মানে আমাদের জেনারেল ভাবে সাউন্ডের ভ্যারিয়েশন আসছে এখানে। কানেকশন প্রবলেম হচ্ছে। সরি, নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু সমস্যা হয়েছিল। আর আমি চেষ্টা করেছি যতখানি সম্ভব। যাই হোক, আবার প্রবলেম নাকি? ম্যাকদা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, 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 শিওর, আমি শিওর। তোর কথা শুনতে আমি পাচ্ছি। একদম, একদম। আমি লাস্ট পর্যন্ত শুনেছি যে ড্রামসের ৩ টে টম, যে মানে যেরকম তুমি ড্রামসের সেটআপটার কথা বলছিলে, ততখানি পর্যন্ত আমি লাস্ট শুনেছি। হ্যাঁ, আমরা বেসিক্যালি ড্রামসটাকে এই ফরম্যাটেই বাজাই যে তিনটে টম থাকে, ফার্স্ট টম, সেকেন্ড টম, ফোর্থ টম, স্নেয়ার, কিক, হাই হ্যাটস আর ব্রাস সেকশন। এটা আমরা ড্রামসের হুম, একটা বেসিক ফরম্যাটে আমরা এই ফরম্যাটেই বাজাই। কিন্তু তুই যদি হিসাব করে দেখিস, পারকাশন আমরা প্রচুর জিনিস ইউজ করি সাউন্ডের ভ্যারিয়েশন আনার জন্য, তাই না? ঠিক তাই। তো এটা বলতে পারিস বেসিক একটা ডিফারেন্স। আদারওয়াইজ আমরা পারকাশনটা ইউজ করে থাকি কালার করার জন্য। কোনো ট্র্যাকে কালার করার জন্য আমরা পারকাশনটা ইউজ করে থাকি। যেমন একটা এক্স্যাক্টলি। সিম্পল রিদিম তুই ড্রামসে যদি বাজাস, ড্রামসে একটা সিম্পল রিদিম বাজাচ্ছিস, ধর 4/4 একটা গ্লু বাজাচ্ছিস, তো সেটা ড্রামসের মতো করে বাজালি। ওটাকে যদি পারকাসিভ ভাবে বাজাস, তাহলে তুই ওখানে অনেক কালার করতে পারিস। ড্রামসে করা যায় না তা না, ড্রামসেও করা যায়। আর আরেকটা মেইন ডিফারেন্স, কিন্তু তো হাসি পাবে, সেটা হচ্ছে ড্রামস আমরা অলওয়েজ স্টিক দিয়ে প্লে করি, কিন্তু পারকাশন আমরা হাত দিয়ে প্লে করি। স্টিক দিয়ে নাও ওকে, প্লে ওকে। করতে পারিস। ঠিক, ঠিক, ঠিক তাই। স্টিক দিয়েও প্লে হয়, ঠিক তাই। স্টিক দিয়েও প্লে হয় পারকাশন, কিন্তু খুব কম। কিন্তু ড্রামস বাধ্যতামূলকভাবে স্টিক দিয়ে প্লে করে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর কিছু মহাপুরুষ আছেন যারা হাত দিয়ে প্লে করেন, সেটা অন্য কথা। তারা মহাপুরুষ। সত্যি তাই। ব্যাপারটা আমি হচ্ছে আমার যে, হ্যাঁ, হ্যাঁ, প্লিজ তুমি বলে নাও, আমি বলছি। হ্যাঁ, আমি কিন্তু দুটোই খুব সমানভাবে এনজয় করি। মানে আমার ড্রামস বাজাতে যতটা ভালো লাগে, ঠিক ততটাই ভালো লাগে পারকাশন বাজাতে। মানে কাহন বা ডারবুকা বা ডুবকি, এগুলো বাজাতে আমার বেশি ভালো লাগে। কারণ আমার মনে হয় যে আহ, ঠিক আছে, ওইগুলো দিয়ে কালার মাথা খোলে বেশি, মানে পারকাশন বাজায় বেশি মাথা খোলে। আর আমার কোথাও গিয়ে বলতে পারি ড্রামসের থেকে পারকাশনটা একটু ভালো লাগে বাজাতে। ঠিক, ঠিক। আর পারকাশন ইন্সট্রুমেন্ট, আমার মতে, আমি যতটুকু জেনেছি, যে মানে একটা নেভার এন্ডিং জায়গা, মানে যার কোনো শেষ নেই। মানে ইভেন আমি যতদূর জানি, যদি আমার ভুল হয় প্লিজ ধরিয়ে দিও, যে মোরশ্যাং বা মোরচ্যাং যেটাকে বলা হয়, সেটাও তো পারকাশন ইন্সট্রুমেন্ট। মোর সেম। হ্যাঁ। আমায় আমায় এই ব্যাপারটা বান্টিদা আমায় শিখিয়েছিলেন। মানে যেহেতু আমি বান্টিদার কাছে ড্রাম শিখতাম একটা সময় পর্যন্ত, এখন সময়ের অভাবে যাই হোক যাওয়া হয় না। আর এখন তো যা পরিস্থিতি, আচ্ছা, আচ্ছা। তো সেখানে বান্টিদা আমায় একবার দেখিয়েছিলেন এই ব্যাপারটা, মানে মোরচেং এইটা। আমায় ফার্স্টে এই মোরচেং দেখিয়ে বললো, এটা কি জিনিস জানিস? আমি বললাম, দাদা এটা উইন্ড ইনস্ট্রুমেন্ট। বলছে, না, এটা পারকাশন ইনস্ট্রুমেন্ট, উইন্ড ইনস্ট্রুমেন্ট সাথে সাথে। যাই হোক, ম্যাকদাকে আমি আহ, হ্যাঁ, আমার আহ, রাজস্থানী রাজস্থানী ফোক গুলোতে বেশি ইউজ হয়। ঠিক, ঠিক তাই, ঠিক তাই, ঠিক তাই। আর শুধুমাত্র আমার মনে হয় রাজস্থানী না, পুরো ওয়ার্ল্ডেই মোরচাং বিভিন্ন ভাবে ইউজ হয়েছে। মানে বিভিন্ন দেশে মোরচাং এর আহ, মানে ফর্মটা বিভিন্ন রকম।
তাই নয় কি? বেশ। আহ, রিকদাকে আমি এখানে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো আবার একটু দেখাতে চাই। আহ, আর্য ব্যানার্জি বলছেন, নাকি আরজা আরজা হ্যাঁ ব্যানার্জি হ্যাঁ, বলছেন, আরে রিকদা অনেকদিন পর দেখলাম। না আমরা বেসিক্যালি দেব দিকে শুনে থাকি রাজস্থানি গানগুলোতেই মানে বেশি শুনি। আমি সেটা মানে ঝট করে যারা শুনছে বা যারা দেখছে তাদেরকে বোঝানোর জন্য বললাম আর কি, যে রাজস্থানি ফোকগুলোতে মোস্ট ইউজ প্রচুর। ঠিক তাই, ঠিক তাই। ওকে, দেবরাজ ঘোষ বলছেন, গুড টু সি ইউ ম্যাক ভাইয়া, কিপ ইট আপ। তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে বলতো? নেটওয়ার্কের মাঝে মধ্যে প্রবলেম এটা হয়ে থাকে আসলে, কি বলতো যে স্বাভাবিকভাবে এই টাইমটায় নেটের ট্রাফিকটা খুব বেশি থাকে। তো সেই হিসাবে নেট মাঝে মধ্যে আপ ডাউন করে। আর আমার সিটি ব্রডব্যান্ড ধন্য, মানে কি বলবো আমি, যতটুকুই বলবো কম বলা হয়। মানে এক এক সময় আমায় এক এক এমন ভাবে ঝুলিয়ে দেয়, বা এমন ভাবে মানে যখন প্রয়োজন হয় না তখন এরকমও আমি দেখেছি, আর মানে যে হাইয়েস্ট 25 Mbps স্পিড দিয়েছে। আর যখন খুব মানে পিক টাইম, যখন আমার খুব প্রয়োজন নেট, ভালো তখন আছিস তুই? স্পিড নেই। হ্যাঁ রে, অনেকদিন পরেই দেখলাম। সত্যি সত্যি যা অবস্থা। আমি আরেকটা কমেন্ট, লাস্ট একটা কমেন্ট আমি দেখাতে চাই। তুই কেমন আছিস রাজা? দর্শক বন্ধুদের রিকোয়েস্ট আবারও, যে তোমাদের যদি কিছু সাহেব আমার জানার মনে থাকে হচ্ছে নেটওয়ার্কের রিকদার প্রবলেম থেকে, করছে। আহ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, আমরা রিকদার সাথে কানেকশন একটু সমস্যা হয়েছে। আমার মনে হয় সেই সমস্যাটা আমরা দ্রুত রিকভার করতে পারবো, তবে তার জন্য একটু ধৈর্য আমি ধরতে বলবো আমার দর্শক বন্ধুদের। আর মনে হচ্ছে এবার ক্লিয়ার কিছু শোনা যাবে। একদম, একদম, একদম। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? একদম এবার পাচ্ছি। একদম, একদম, কারেক্ট, কারেক্ট। বেশ। আম, আমার মনে হয় তুমি আহ, বন্ধুদের কমেন্ট দেখেছো। আমি আমার পরবর্তী প্রশ্নে চলে যেতে চাইবো, মেঘদা। যে তোমার কাজ করা অন্যতম না আমি ফেভারিট স্ক্রিনে একটা দেখতে ব্যান্ড। পাচ্ছি না, আমি এখান থেকে দেখছি, মানে আমার হাতের মোবাইল থেকে ওকে, দেখছি। হ্যাঁ একদম। আমার কাজ করা অন্যতম ফেভারিট ব্যান্ড বলতে গেলে আমি প্রথমে একদম দ্য ফোক ডায়েরিজ আমার কাজ ওকে, করা এখনো অব্দি অন্যতম ব্যান্ড, দ্য ফোক ডায়েরিজ। ওকে। আমরা এই মুহূর্তে আমরা জানি, সবাই জানি, যারা দেখছি এবং যারা দেখছি না, যারা পরবর্তীকালে দেখবো, তারা সবাই জানি যে এই মুহূর্তে তুমি রুদ্র অ্যান্ড ফ্রেন্ডস নামে একটি ব্যান্ডে কাজ করছো, যেখানে আহ, যার প্রতিটা মিউজিশিয়ান মানে সুপার ক্লাস, মানে এক সেবার কার এক। তো আহ, আর তার আগে
তুমি বললে এক্ষুনি যে তুমি টিএফডি তে কাজ করেছো, মানে দি ফোক ডায়েরিজ নামে যে ব্যান্ডটা, আর স্বাভাবিকভাবে দি ফোক ডায়েরিজকে আলাদা করে চেনানোর কোনো প্রয়োজন নেই। তো এই দুখানা ব্যান্ডের মধ্যে তোমার ডিফারেন্স কি লাগে, মানে আহ, যদি তুমি নিজের ভাষায় একটুখানি বলো। হুম, আহ, আচ্ছা, এইমাত্র আমাকে আমি ম্যাগ, বলছি, হ্যাঁ এইমাত্র আমাকে একজন মেসেজ জানালো যে আহ, কথা কেটে যাচ্ছে, মানে ঠিকঠাক শোনা যাচ্ছে না, এখনো নেটওয়ার্কের হ্যাঁ প্রবলেম ঠিক। হচ্ছে। যাই হোক, এখন সোমনাথ দা বলছেন এখন যে আমি শুনছি কি তো? সাউন্ড আসছে না। আমি তোমায় একটা ছোট সাজেশন দিতে চাই, যদি তুমি তোমার হেডফোনে প্লাগটা ফোন থেকে প্লাগ ইন করে আবার ইন করো, আমার মনে হয় সমস্যাটা দূর হবে। এখানে নেটওয়ার্কের তেমন হচ্ছে না, কিন্তু তবে দেখতে পাচ্ছি, মানে তোর কথা শুনতে পাচ্ছি না। ওকে। আমি আরেকবার কোশ্চেনটা রিপিট করতে চাই যে আহ, তোমার কাছে র্যাফ আর টিএফডি এই দুটোর মধ্যে ডিফারেন্স কি লাগে, তোমার ভাষায়, তাহলে কি শুরু যদি কিছু জানো। আমি বলতে পারি কি, মানে শুনতে পাচ্ছিস তুই? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি তোমায়। নেটওয়ার্ক, এখনো নেটওয়ার্ক প্রবলেম পাচ্ছিস এবার? হুম হুম। আমি শুনতে পাচ্ছি। হুম, শুনতে পাচ্ছিস আমার? হুম হুম। আমি শুনতে পাচ্ছি। হুম, দেখ, এই এটাকে কখনোই আমি ডিফারেন্স এইভাবে বলতে পারবো না, মানে কম্পেয়ার কম্পেয়ার করতে পারছি না, কম্পেয়ার করতে পারবো না। তার কারণ হচ্ছে দুটো পুরো ডিফারেন্ট জনার, কোনো রকম কম্পেয়ারের জায়গায় নেই। মানে পিএফডি কাজ করে ফোক রিলেটেড কাজ, আর রুদ্র অ্যান্ড ফ্রেন্ডসের যেটা স্পেশাল, সেটা হচ্ছে রুদ্র অ্যান্ড ফ্রেন্ডস সবসময় বেসিক্যালি ওসি নিয়েই কাজ করে। ওকে। বেশ কিছু ওসি রিলিজ হয়েছে। আর রুদ্র অ্যান্ড ফ্রেন্ডসের সামনের এই পুজোতে একটা অ্যালবাম রিলিজ করছে, জোনাকি বিদায়। আমি এই আচ্ছা। লাইভের কমেন্টে আমি জোনাকি বিদায়ের লিঙ্কটা, মানে আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দেবো। শিওর। জোনাকি বিদায় বলে আমাদের একটা অ্যালবাম রিলিজ হচ্ছে। দুটোর মধ্যে কম্পেয়ার আমি কোনোভাবে করতে পারবো না। ওটা ফোক, এটা আমাদের নর্মাল বলতে পারিস, মানে নর্মাল সফট রক মিউজিক। তো আমি এটাকে, তো আমি ডিফারেন্ট করতে পারছি না। দুটোতেই কাজ করে আমি সমান। আহ, সোমনাথ দে মেসেজ করে কমেন্ট করেছে, আমরা শুনতে পারছি না মাইক। কিন্তু আমি শুনতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, আমার মনে হয় যদি এখনো সমস্যা হয় তাহলে প্লিজ
সোমনাথদা আমাদের জানিও, কারণ স্বাভাবিকভাবে আমরাও চাই যে দর্শকরা আহ, ঠিকঠাক সাউন্ড এবং ভিডিও দুটোই পান। কারণ স্বাভাবিক আমার মতো দর্শকরাও এক্সাইটেড তোমার কথা শোনার জন্য একদম। আর এই জিনিসটা আমার মনে হয় সত্যি ইম্পর্টেন্ট যে আহ, কোনো কিছুর সাথে কোনো কিছুকে গুলিয়ে না ফেলা, যেরকম তুমি ফোক ডায়েরিজেও দুটো শানসে ব্যান্ডের দু কাজ রকম করেছো। টেস্ট স্বাভাবিকভাবেই। একদমই একদমই তাই, একদমই তাই। আমরা চাই যেরকম তুমি ফোক ডায়েরিজে শানসে কাজ করেছো তেরকম সেরকমই র্যাফেও তুমি আরো ভালো কাজ করো, আরো ভালো র্যাফ এগিয়ে যাক, এবং আমাদের মতো জুনিয়রদের তোমরা সাথে থেকো, এটুকুই আমাদের চাওয়া, আর কিচ্ছু নয়। দাদা, আমার শেষ প্রশ্ন তোমার কাছে, যে তুমি অনেক স্টেজ করেছো, যেগুলো কাউন্ট করা যাবে না, মানে আনকাউন্টেবল তুমি স্টেজ করেছো, সেই স্টেজগুলোর মধ্যে সব থেকে ভালো মোমেন্ট, মানে বেস্ট মোমেন্ট যাকে বলা হয়, সেই মোমেন্টের যদি সেই মোমেন্টটা আমাদের সাথে শেয়ার করো। একদম। একদম, থ্যাংক ইউ। একদম একদম, সবসময় আসি। হুম। দেখ, লাইভ শো মানে স্টেজ মানে আমার কাছে একটা ভালো মোমেন্ট, সব সময়। হুম হুম। তো তার মধ্যেও কিছু স্টেজ আছে যেগুলো স্পেশাল স্পেশাল হয়ে থাকে সবসময়। যেমন কুক ডায়েরিজের সঙ্গে আমি একটা রিয়েলিটি শোতে গেছিলাম, সেই স্টেজটা ওকে। আমার কাছে স্পেশাল। সামনে অনেক গুণী ব্যক্তিরা ছিলেন, প্রীতম দা ছিলেন, হুম হুম। সুনিধি ম্যাম, সুনিধি চৌহান ছিলেন। আচ্ছা, তো এটা আমার কাছে একটা স্পেশাল মোমেন্ট। তারপর ঠিক। আমাদের সিধুদার সঙ্গে র্যাপের সঙ্গেও শো করেছি, শো করেছি সিধুদার সঙ্গে, সেটা আমার কাছে স্পেশাল মোমেন্ট। স্পেশাল ঠিক, মোস্ট প্রবাবলি সেটা মোমেন্ট আমি চিংচুড়ায় ছিল, রাইট? বলে শেষ করতে পারবো না, প্রতিটা স্টেজ আমার কাছে স্পেশাল ছিল। ইভেন এখনো আমার কাছে প্রতিটা স্টেজ স্পেশাল। মানে আমি কাল যদি একটা শো করি, লাইভ স্টেজ করি, সেটাও আমার কাছে স্পেশাল। মানে আমার কাছে প্রতিদিনের স্টেজটাই স্পেশাল স্টেজ। একদমই একদমই একদমই। আর আমাদের প্রতিটা দিন একটা নতুন শুরু হয়, আর সেই নতুন শুরু আমরা সবাই চাই যে খুব ভালো হোক। প্রচুর ল্যাটেন্সি আছে কথায়। ঠিক ঠিক। তুমি কথা বলছো তার অনেকক্ষণ পরে আমি শুনতে পাচ্ছি। আমার মনে হয় আমার তরফ থেকেও কি তাই হচ্ছে, ঠিক বুঝতে পারছি না।
হ্যাঁ, রুদ্র অ্যান্ড ফ্রেন্ডস এর সঙ্গে যেটা সেটা চুচুড়াতে ছিল। হ্যাঁ, তুই ছিলি ওখানে, রাইট। একদম। হ্যাঁ, তাহলে বুঝতে পারছিস তো? হ্যাঁ, একই ব্যাপার হচ্ছে, সেম প্রবলেম হচ্ছে। মিউজিশিয়ানদের স্ট্রাগল করতে হয় বুঝতে লাইফটাই এসে। ঠিক তাই। আহ, দাদাকে আমি বেস্ট উইশেস জানাতে চাই এবং আম, জানাতে চাই যে আরো আরো ভালোভাবে তোমরা কাজ করো, আরো আরো ভালো কাজ আমাদের কাছে আসুক, আমরা আরো আমরা আরো ইন্সপিরেশন পেতে থাকি এই রকম ভাবেই। আর বেস্ট উইশেস জানানোর আলাদা করে কিছুই নেই। আর আশা করি পৃথিবী সুস্থ হলে আবার আমাদের দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো। স্টে রক। থ্যাংক ইউ তোকে। একদম, একদম। তুইও ভালো থাকিস। আর আজকে শোতে আমায় বলার জন্য আমার খুব ভালো। তুইও তুইও ভালো থাক। আর হ্যাঁ, দেখা হবে। আমরা একই জায়গায় থাকি কিন্তু তাও দেখা হচ্ছে না এর মধ্যে। ঠিক আছে, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ওকে। টাটা। ওকে। টাটা। সি ইউ। আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে। ধন্যবাদ সবাইকে যারা তোমরা দেখলে এতক্ষণ ধরে। আর আবার দেখা হবে পরের সপ্তাহে ঠিক কথা মতো পরের শুক্রবার ৮টা থেকে। আর আমরা আশা করব যাতে পরের সপ্তাহে এইরকম সমস্যা আমাদের ফেস করতে না হয়। আর সব থেকে বড় কথা এই জিনিসগুলো আমার হাতে নেই। you know। আর ধন্যবাদ আবারও টিম সাহেবিয়ানাকে আমার তরফ থেকে এবং আজকের অতিথির তরফ থেকে। আর ততক্ষণ পর্যন্ত টাটা, সি ইউ, গুড বাই, স্টে রক।